বাংলাদেশ থেকে 3টা বন্ড সিন্নি করে গেছে ইসরায়েল। তিনজন সুন্নি আলেম ভিডিও বার্তায় বলেছেন মসজিদে আকসা ধ্বংস হয়নি। তাদের মূল উদ্দেশ্য কি? তারা এখন আছে কোথায়? ইসরায়েলে। একজন কমেন্ট করছে আল আকসা মসজিদ দেখতে ইসরায়েল কেন গেল। আরেকজন কমেন্ট করলো ইসরায়েলে ভিসা লাগায়া উনি কেন আল আকসা মসজিদ দেখতে। পুটিন আমার সাথে সাথে অ্যারেস্ট করা হোক। এখনো পর্যন্ত তারা 29 জন ইসরায়েলে অবস্থান করছেন। তারা হচ্ছে প্রথমে ইসরায়েলে প্রবেশ করছে ইলাদ শহর। ইলাদ শহরটা হচ্ছে একেবারে এটার সাথে পশ্চিম তীর এবং গাজার কোনো ধরনের সম্পর্ক নাই। 500 বা 600 কিলোমিটার দূরে হচ্ছে ইলাদ শহর, পশ্চিম তীর থেকেও এবং হচ্ছে গাজা থেকেও। এটা টোটালটাই হচ্ছে ইসরায়েলের একটা অংশ। তাদের 29 সদস্য যায়। এটার নেতৃত্বে ছিল হাইকোর্ট মাজার মসজিদের খতিব এবং ইমাম, নাম হচ্ছে সম্ভবত আহমদ রেজা। তার একটি ট্যুর এজেন্সি আছে, তিনি হচ্ছেন সেটাকে পরিচালনা করে। তিনি ইতিপূর্বেও গিয়েছেন এভাবে গ্রুপ নিয়ে। মুসাদের গ্রিন সিগন্যাল ছাড়া কোনো মানুষকে ট্রাভেল পাস ইসরায়েল দেবে না। অর্থাৎ আপনি হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। 3 সুন্নি আলেম ইসরায়েলের ভিসা নিয়ে তারা ফিলিস্তিনে গিয়ে আল আকসা মসজিদের সামনে গিয়ে তারা ভিডিও করেছে। তারা চক্রান্ত করেছিল মোসাদের এজেন্ট হয়ে। গুরুত্বপূর্ণ তথ্য আছে। তারা বাংলাদেশে আসা মাত্রই এয়ারপোর্টে তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। মুফতি আলাউদ্দিন জিহাদি নামে একজন ব্যক্তি আর 3-4 জন তারা ইসরায়েলি আল আকসা মসজিদে গিয়েছে এবং তিনি একটা ভিডিও প্রকাশ করেছে যে আল আকসা মসজিদ নিরাপদ আছে এবং অক্ষত আছে। কারণ হচ্ছে গত বেশ কিছুদিন যাবত আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে আল আকসা মসজিদের কিছু বিভ্রান্তিকর ছবি ছড়ানো হচ্ছিল যে আল আকসা মসজিদে বোমা হামলা হয়েছে, ভেঙে গেছে, ব্লা ব্লা এরকম টাইপের। তো উনি কম্পাউন্ডে গিয়েছেন এবং একটা ভিডিও পোস্ট করেছেন, সেখানে ফজর নামাজ পড়ে লিখেছেন যে আল আকসা মসজিদ নিরাপদ আছে, অক্ষত আছে। এখন এই আল আকসা মসজিদটা কোথায়? এই আল আকসা মসজিদ নিয়ে তো ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্ব। আমাদের কতিপয় শিক্ষিত ভাই এটাই জানে না, তারা শুধু ইমানের জোরে চিল্লায়। একজন কমেন্ট করছে আল আকসা মসজিদ দেখতে ইসরায়েল কেন গেল। আরেকজন কমেন্ট করলো ইসরায়েলে ভিসা লাগায়া উনি কেন আল আকসা মসজিদ দেখতে গেল। ভাই, এই আল আকসা মসজিদ কই অবস্থিত এটা আপনি জানেন? ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্ব কি নিয়ে এটা আপনি জানেন? জানলে তো এই বোকার মতো কমেন্টস করতেন না। এই আল মসজিদটা রাখছে ইসরায়েলের আল আকসা মসজিদ কম্পাউন্ড, যেখানে সেখানে শুধু আল আকসা মসজিদ না, সেখানে ইহুদিদের প্রার্থনা স্থল আছে, খ্রিস্টানদের প্রার্থনা স্থল আছে, 3টা ধর্মের প্রার্থনা স্থল এবং এটা পুরোটা সম্পূর্ণ ইসরায়েল নিয়ন্ত্রণ করে। আপনি যদি আল আকসা মসজিদ যেতে চান আপনাকে ইসরায়েলে যেতে হবে। আর ইসরায়েল যেতে হলে আপনাকে ইসরায়েলে ভিসাই লাগাইতে হবে। ইসরায়েলি ভিসা ছাড়া তো আপনি ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না। আপনার আল আকসা মসজিদ দেখতে চাইছে, মন চাইছে, আপনি তো তাহলে যাবেন কোথায়? সৌদি আরবে যদি মক্কায় হজ করতে চান আপনাকে তো সৌদি আরবে টাকা দিয়ে সৌদি আরব ভিসা নিয়ে যেতে হবে। আপনি কি সৌদি আরব না গিয়ে মক্কায় যেতে পারবেন? পারবেন না। ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের দ্বন্দ্ব মূলত আল আকসা মসজিদটাই নিয়ে। যারা বোকার মতো প্রশ্ন করতেছেন বা লিখতেছেন যে আল আকসা মসজিদ দেখতে ইসরায়েল কেন গেল, ইসরায়েলে ভিসা লাগায় আল আকসা মসজিদ দেখতে যেতে হবে কেন, তাদের উত্তরটা আশা করি পেয়ে গেছেন। কারণটা হচ্ছে আল আকসা মসজিদ ইসরায়েলের দখলে। আপনাকে আল আকসা মসজিদ দেখতে হলে ইসরায়েলে যেতে হবে, ইসরায়েলে ভিসা লাগাই যেতে হবে। নেক্সট টাইম এসব কমেন্টস করে নিজেকে আর অশিক্ষিত মূর্খ প্রকাশ করিয়েন না সামনাসামনি। আচ্ছা, এই ব্যাপার একটা গেল। তারপরে ভাই দেখেন আমাদের হুজুররা কি পরিমাণ দ্বিধা বিভক্ত আছে। তার আগে একটা কথা বলি। তারপরে এসে কিছু কমেন্ট করলো আল আকসা মসজিদে কি ইসরায়েলে কি গেলে গাজায় যাও, গেলে রাফাতে যাও। আচ্ছা, এই গাজা, রাফা, খান ইউনুস, এগুলো তো নিউজ শুনে শুনে নামগুলো শুনছেন, এগুলো কোথায় অবস্থিত সেটা জানেন? এটা জানলে এই কমেন্ট করতেন না। আপনাকে ওই গাজা, ওই রাফা, ওই খান ইউনুস কিংবা গাজা যে অংশে যুদ্ধ চলতেছে, ইসরায়েল অ্যাটাক দিচ্ছে, ওই অংশে প্রবেশ করতে হলে ইসরায়েল দিয়েই যেতে হবে। ইসরায়েলকে অ্যাভয়েড করে ওই অংশে যাওয়ার কোনো পথ নাই। যদি তাই হতো তাহলে আপনার মতো লাখ লাখ মুসলমান হজ বা জিহাদ করার জন্য ওই গাজায় চলে যেত। মানুষ যে বলতেছে না আমি জিহাদ করতে চাই, প্যালেস্টাইনের পক্ষে লড়াই করতে চাই, তারা যেতে পারে না কেন জানেন? কারণ তারা যেতে পারে না কারণ হচ্ছে গাজায় যাওয়ার আর কোনো পথ নাই। একটাই পথ, সেটা হচ্ছে ইসরায়েলের উপর দিয়ে যেতে হবে। গাজাতে কোনো এয়ারপোর্ট নাই, গাজার আর কোনো পথ নাই। গাজার 3 দিকেই পুরো এলাকাটাই প্রায় ইসরায়েল দিয়ে পরিবেষ্টিত। কিছু অংশে সমুদ্র আছে আর কিছু অংশে ভুল যদি না করি মিশর বা জর্দান, আমি ভুলে গেছি, এই 2টা দেশে যে কোনো একটা জায়গায় যে রাফা ক্রসিং যেটাকে বলে, সেই রাফা ক্রসিংটা বর্ডার, সেটাও কিন্তু বন্ধ করা, সেটা বন্ধ করে রাখছে। তারা ওখান দিয়ে কাউকে প্রবেশ করতে দেয় না, বের হতে দেয় না, প্রবেশ করতে দেয় না। শুধুমাত্র সেখান দিয়ে গাজাবাসীদের জন্য যখন যুদ্ধবিরতি চলে তখন খাবার দ্রব্য বা ওই যে জরুরি সহায়তা গুলো প্রবেশ করানো হয়। ঠিক আছে? সো গাজায় যান, রাফায় যান, আল আকসায় কি, বোকার মতো এসব কমেন্টস করেন না। একটু পড়ালেখা করে কমেন্টস করবেন, জানাশোনা থাকা উচিত।
ওই চিলে কান নিছে। এখনো পর্যন্ত তারা 29 জন ইসরায়েলে অবস্থান করছেন। তারা হচ্ছে প্রথমে ইসরায়েলে প্রবেশ করছে ইলাত শহর। ইলাত শহরটা হচ্ছে একেবারে এটার সাথে পশ্চিম তীর এবং গাজার কোনো ধরনের সম্পর্ক নাই। 500 বা 600 কিলোমিটার দূরে হচ্ছে ইলাত শহর, পশ্চিম তীর থেকেও এবং হচ্ছে গাজা থেকেও। এটা টোটালটাই হচ্ছে ইসরায়েলের একটা অংশ। তাদের 29 সদস্য, যা এটা নেতৃত্বে ছিল হাইকোর্ট মাজার মসজিদের খতিব এবং ইমাম, নাম হচ্ছে সম্ভবত আহমদ রেজা। তার একটি ট্যুর এজেন্সি আছে, তিনি হচ্ছেন সেটাকে পরিচালনা করে। তিনি ইতিপূর্বেও গিয়েছেন এভাবে গ্রুপ নিয়ে। মুসাদের গ্রিন সিগন্যাল ছাড়া কোনো মানুষকে ট্রাভেল পাস তা ইসরায়েল দেবে না। অর্থাৎ আপনি হচ্ছে ইসরায়েল বিরোধী নয়, আপনার দ্বারা ইসরায়েলের কোনো ক্ষতি হবে না, সেটা নিশ্চিত হওয়ার পরেই কেবল আপনাকে ট্রাভেল পাস দেওয়া হবে। আজকের এই প্রোগ্রামটা বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং হচ্ছে সামাজিক বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক একটা টার্নিং পয়েন্ট হিসেবে আমি দেখি। এটা হচ্ছে আমাদের বাস্তবতায়। আর আজকে যে পয়েন্টে আয়োজন হয়েছে গাজা নিয়ে এবং হচ্ছে ফিলিস্তিনের চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে, সেই পয়েন্টে কতটুকু প্রভাব ফেলবে আমরা জানি না। কারণ এই আন্দোলনগুলো হচ্ছে আমরা আন্তর্জাতিক মহলে, অন্যান্য বিশেষ করে পশ্চিমা অঞ্চলগুলোতেও কিন্তু আমরা দেখছি তারা খুব জোরালোভাবে আন্দোলন করছে। তো ইতিমধ্যে ইসরায়েলি মিডিয়াগুলোতে এবং ইসরায়েলের জাতীয় মিডিয়াগুলোতে বাংলাদেশের নিউজগুলোকে খুবই গুরুত্বের সাথে দেখা হয়েছে এবং বিশেষ করে নেতানিয়াহুর ছবিতে জুতা নিক্ষেপের যে ব্যাপারগুলো, সেগুলোকে হাইলাইটস করে ইসরায়েলি মিডিয়াতে এসেছে এবং এটা একটা ইসরায়েলি নেটিজেনদের মধ্যে একটা প্রভাব ফেলেছে যে বাংলাদেশ প্রায় 6000 কিলোমিটার দূরের একটি রাষ্ট্র হওয়ার সত্ত্বেও এখানে গাজার গণহত্যার বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা এতটা সচেতন ভূমিকা পালন করছে। এটা দৃশ্যত একটা আমরা রেজাল্ট পাইলাম। আজকের যে প্রোগ্রামে আন্তর্জাতিক মহলে দুটো দাবি করা হয়েছে সবার পক্ষ থেকে, এবং আন্তর্জাতিক মহলে দাবি করা হয়েছে এবং বাংলাদেশ সরকারের প্রতিও দাবি করা হয়েছে। এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক ছিল এবং দীর্ঘদিন ধরে আমি 2019 সাল থেকে হচ্ছে ফিলিস্তিন উলামা পরিষদের সাথে কাজ করি। এটি হচ্ছে হামাস বেসড সংগঠন এবং আমি যখন 21 সালে বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল উঠাই নেয়, তখন থেকে আমি হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের মাধ্যমে হচ্ছে বাংলাদেশের সচেতন মানুষদের মধ্যে এটা নিয়ে আলোচনার চেষ্টা করে যাচ্ছিলাম যে পাসপোর্টে এটা বহাল করাটা হচ্ছে ইসরায়েলের সাথে সম্পর্কের নর্মালাইজেশনের, গ্লোবালি যারা নর্মালাইজেশনের একটা প্রজেক্ট ছিল, এটির একটি অন্যতম অংশ। এবং সাথে সাথে পেগাসাস স্পাইওয়ার কেনা, এটিও হচ্ছে ইসরায়েলের সাথে সম্পর্কের নর্মালাইজেশনের অংশ। এবং এর বিরুদ্ধে হচ্ছে গভর্নমেন্ট, আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকার এটা করেছে এবং তাদের সাথে একটা চুক্তি ছিল, গোপন একটা চুক্তি ছিল, যারা হাঙ্গেরিতে গিয়ে পেগাসাস স্পাইওয়ার কেনার নামে তারা হচ্ছে ইসরায়েলি সেনাদের সাথে প্রশিক্ষণ পর্যন্ত এই জিয়াউল হাসানের নেতৃত্বে নেওয়া হয়েছে। তো এগুলোর বিরুদ্ধে কথা বলে আসছিলাম, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় হচ্ছে এই পয়েন্টগুলো, মানে টু দা পয়েন্ট হচ্ছে ইসরায়েলের আলোচনা আসলে, ফিলিস্তিনের আলোচনা আসলে বাংলাদেশে যে ইসরায়েলি আগ্রাসন আছে সে ব্যাপারে খুব একটা সরব ভূমিকা পালন হইতো না। আজকে মনে হচ্ছে যে এই বিশাল জনসমুদ্রে এই দুটি দাবি করে, অর্থাৎ পেগাসাস স্পাইওয়ার বন্ধ করা, ইসরায়েলের যেগুলোর সাথে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে রাষ্ট্র আরো প্রকাশ্যে হচ্ছে এই ব্যাপারগুলো ক্লিয়ার করা যে সম্পর্ক নেই, এবং হচ্ছে পাঠ্যপুস্তকে মসজিদ আকসা ইতিহাসে অন্তর্ভুক্ত করার দাবিগুলো অত্যন্ত যৌক্তিক ছিল। এটা একটা ইতিবাচক দিক। তবে কিছু বিষয় আরো গুরুত্বপূর্ণ, সেটা বাদ গেছে। যে আমাদের বাংলাদেশে আপনি দেখেছেন যে সবসময় ইসরায়েলের সম্পর্ক নর্মালাইজেশনের অন্যতম একটা প্রসেস হচ্ছে, বা ইসরায়েলের ইতিবাচক একটা মুভমেন্ট বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য একটা প্রকল্প হচ্ছে ইসরায়েলে ভ্রমণ করার সুযোগ করে দেওয়া এবং ইসরায়েলের প্রশংসা করা। এবং রিসেন্টলি যখন গাজা এভাবে গণহত্যা চলতেছে এবং এই সময়টাতে বাংলাদেশি একজন 29 সদস্যের একটি দল, টুরিস্ট দল হচ্ছে ইসরায়েলে ভ্রমণ করেছেন। তারা ইসরায়েলে ভ্রমণ করে মসজিদুল আকসায় প্রবেশ করে তারা বলছেন যে তারা হচ্ছে অক্ষত আছে, নিরাপদ আছে। অথচ আজও পর্যন্ত হামাসের গতকালও বিবৃতি দেওয়া হয়েছে, মসজিদে আকসা ইহুদিরা, বিশেষ করে হচ্ছে তাদের যে মন্ত্রী বেন গাভির, তিনি আহ্বান করেছেন মসজিদে আকসায় কুরবানি করার জন্য, যেটা হচ্ছে মসজিদে আকসার নীতি বহির্ভূত মসজিদে, এটা মুসলমানদের মসজিদ এখনো পর্যন্ত আইনি ভাবে, এবং এই মসজিদে হচ্ছে ইহুদিরা কুরবানি করার জন্য আহ্বান করা হচ্ছে। সুতরাং আমরা কোনোভাবেই এই বক্তব্যটা সমর্থনযোগ্য নয় যে মসজিদ আকসা অক্ষত আছে, নিরাপদ আছে।
তো তারা যারা গেছেন তারা আমার কাছে মনে হয়েছেন খুব একটা বুঝেন না, তাদেরকে হচ্ছে অত্যন্ত কৌশলে এজেন্সি কেউ ব্যবহার করতেছে। তো এগুলোর বিরুদ্ধে আমি জোরালো এখানে দাবি আসলে এটা একটু জানতে চাই, এটা এই বিষয় নিয়ে আমাদের এই ফেসবুক ইউটিউব থেকে একটা রিপোর্ট গেছে, মানে আপনি এই বিষয়টা কি খুব একদম ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে জেনেছেন যে মসজিদুল আকসা আসলেই যেভাবে তারা এই যে 3 জন আলেম বাংলাদেশ থেকে আপনি বলছেন 29 জন, বাংলাদেশ থেকে 29 জন কারা গেছে তারা, এই এবং আজকে এখনো পর্যন্ত তারা 29 জন ইসরায়েলে অবস্থান করছেন। এবং আমি ফেস দ্য পিপল আপনাদের মাধ্যমে ফিলিস্তিনি কোন অঞ্চলে তারা অবস্থান করবে এবং কোন অথরিটিতে তারা গেছে ওখানে? তারা হচ্ছে প্রথমে ইসরায়েলে প্রবেশ করছে ইলাত শহর। ইলাত শহরটা হচ্ছে একেবারে মানে এটার সাথে পশ্চিম তীর এবং গাজার কোনো ধরনের সম্পর্ক নাই। 500 বা 600 কিলোমিটার দূরে হচ্ছে ইলাত শহর, পশ্চিম তীর থেকেও এবং হচ্ছে গাজা থেকেও। এটা টোটালটাই হচ্ছে ইসরায়েলের একটা অংশ। সে ইলাত থেকে 400 বা 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই পুরো 500 কিলোমিটার পথ হচ্ছে ইসরায়েলের, মানে দখলদার ইসরায়েলের, দখলকৃত ইসরায়েলের। তো সেই ইসরায়েল থেকে তারা হচ্ছে পশ্চিম তীরে যায়, তাদের 29 সদস্য যায়। এটার নেতৃত্বে ছিল হাইকোর্ট মাজার মসজিদের খতিব এবং ইমাম, নাম হচ্ছে সম্ভবত আহমদ রেজা, নুরুল ইসলাম ফারুকি সাহেবের তিনি সন্তান। তার একটি ট্যুর এজেন্সি আছে, তিনি হচ্ছেন সেটাকে পরিচালনা করে। তিনি ইতিপূর্বেও গিয়েছেন এভাবে গ্রুপ নিয়ে, কিন্তু ছবিটা ভাইরাল হয়েছে অন্যান্য 3 জন ব্যক্তি যারা হয়তো বা নর্মালি ভ্রমণ করতে গেছেন, মসজিদে আকসায় যাবে এরকম একটা ইমোশন থেকে। কিন্তু আমি মনে করি আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা উচিত। তবে সবচেয়ে বেশি ভিসাটা কোন দেশে নিয়েছে তারা, বা তারা ভিসাটা ইসরায়েলে নিয়েছে। তো যে সকল রাষ্ট্রের সাথে বাংলাদেশে নেওয়ার সুযোগ আছে এখনো? এটা এটা বলি আমি সাগর ভাই, ইসরায়েল পাসপোর্টে তারা হচ্ছে ভিসা ইস্যু করবে না তাদের, কারণ বাংলাদেশের পাসপোর্টে কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে এবং হচ্ছে তাদের একটা প্রজেক্টের অংশ যেন গভর্নমেন্টের থেকেও, বাংলাদেশ গভর্নমেন্ট থেকেও তারা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয়, তাদেরকে ট্রাভেল পাস হিসেবে একটা ভিসা আলাদা দেওয়া হয়, টোকেন টাইপের। অর্থাৎ অন্যান্য কান্ট্রিতে ভ্রমণ করার জন্য যেরকম ভিসাতে পাসপোর্টে ভিসার সিল দেওয়া হয়, সেটি দেওয়া হয় না ইসরায়েলের ক্ষেত্রে। কিন্তু ইসরায়েলের ভিসা ওইভাবেই নিতে হয়, বিশেষ করে জর্ডানের বর্ডার থেকে, সে ওই নিরাপদ ওই অঞ্চলগুলো থেকে প্রবেশ করে সবাই। তো সেখানে ইসরায়েলের এই ভিসার সিস্টেমটাই হচ্ছে তাদেরকে একটা টোকেন দেওয়া হচ্ছে, এবং এই টোকেনটা হচ্ছে তারা ভ্রমণকারীরা তাদের ব্যক্তিগত আইডিতে এবং পেজে তারা নিজেরাই সেগুলো আপলোড দিয়েছে, সেগুলো ফেক হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই। আর ইসরায়েলের দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, পশ্চিম তীরে ইসরায়েলের ভিসা ছাড়া, ট্রাভেল পাস ছাড়া কোনো নাগরিকই হচ্ছে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ এটা ক্লিয়ার যে হচ্ছে ইসরায়েলি সেনাদের অনুমতি নিয়েই প্রবেশ করছে। এখানে আরেকটা গুরুতর ব্যাপার আমি বলি সাইফুর সাগর ভাই, আপনি এটা বুঝবেন। ইসরায়েল আমাকে হচ্ছে ওই বর্ডার পাস দিবে না, অনুমতি দিবে না। এবং আমাকে বলা হয়েছে, আমি যতটুকু জানি, যদি আমাকে অনুমতি দেয় কেবলমাত্র আমাকে গ্রেপ্তার করার জন্য অনুমতি দিতে পারে তারা। অর্থাৎ মুসাদের গ্রিন সিগন্যাল ছাড়া কোনো মানুষকে ট্রাভেল পাস ইসরায়েল দেবে না। অর্থাৎ আপনি হচ্ছে ইসরায়েল বিরোধী নয়, আপনার দ্বারা ইসরায়েলের কোনো ক্ষতি হবে না, সেটা নিশ্চিত হওয়ার পরেই কেবল আপনাকে ট্রাভেল পাস দেওয়া হবে। এজন্যই আমি এই ট্যুর যিনি নেতৃত্ব দিচ্ছেন তাকে সন্দেহের তীরে দেখি যে তার সাথে মোসাদের কোনো সম্পৃক্ততা থাকতে পারে। তাকে হচ্ছে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে সেটা প্রশাসন হচ্ছে শক্তভাবে তাকে জেরা করুক, জিজ্ঞাসাবাদ করুক। সেটা বুঝলাম। পাশাপাশি তারা যে চিত্রগুলি দেখালো, এটা তো ভিডিওতে দেখিয়েছে, সেখানে কোনো গন্ডগোল নাই, খুব শুনশান নীরবতা, এবং সেখানে আপনার মসজিদুল আকসাকে দেখিয়েছে, তারা বলেছে কয়েকশো কিলোমিটার আশপাশে কোনো ধরনের গন্ডগোল নেই। এটা আপনি জানেন যে ফিলিস্তিনের বাস্তবতা হচ্ছে ফিলিস্তিনের 3টা অথরিটি, একটা হচ্ছে টোটাল ফিলিস্তিনের, একটা ইসরায়েল দাবি করে, আরেকটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক পিএলও মাহমুদ আব্বাসের যে এখন যে পশ্চিম তীরের যে পুতুল সরকার, তারা একটি অংশ নিয়ন্ত্রণ করে, আরেকটি হচ্ছে গাজা হচ্ছে যারা হামাসের নিয়ন্ত্রণাধীন সরকার। গাজা হচ্ছে মিশরের বর্ডারে এবং পশ্চিম তীর সেটা জর্ডানকে কেন্দ্র করে ওই অঞ্চলটাতে, আর ইসরায়েল হচ্ছে বড় অংশ, বৃহৎ একটা অংশ দখল করে বসে আছে। 3টা অথরিটি 3 রকম। ইসরায়েল তো সেখানে আগ্রাসন চালাচ্ছে দুটাতেই। পশ্চিম তীরের যে সরকার আমরা ফিলিস্তিন বলে চিনে থাকি, মাহমুদ আব্বাসের সরকার, এটি হচ্ছে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃত না, আপনি জানেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমার অধিকাংশ রাষ্ট্রগুলো স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই, তবে জাতিসংঘের তারা রাষ্ট্র হিসেবে স্বীকৃত। ফলে এবং পশ্চিম তীরে নির্দিষ্ট কোনো পুলিশ বাহিনী নাই, প্রশাসন নাই। পশ্চিম তীরের প্রশাসনিক নিরাপত্তাও ইসরায়েল দেয়। অর্থাৎ
এটা একটা পরাধীন রাষ্ট্র, কাশ্মীরের মতো স্বায়ত্তশাসিত পরাধীন রাষ্ট্র। ফলে পশ্চিম তীরে জেরুজালেম পশ্চিম তীরে অবস্থান হওয়ার কারণে টোটালটা হচ্ছে ইসরায়েলের দখলে। যেটা আমি প্রথমে বলেছিলাম যে মসজিদে আকসা অক্ষত বলাটা আক্ষরিক অর্থে দেখা যায় যে এটা অক্ষত। মসজিদে আকসা ইহুদিদের অত পবিত্র স্থান, তারা তো সেটাকে ধ্বংস করে ফেলবে না। মসজিদে আকসা যে কুদস কম্পাউন্ড, সেটা ইহুদিদের জন্য ধর্মীয় একটা তীর্থস্থান, পবিত্র স্থান হিসেবে পরিচিত। কিন্তু সংঘর্ষ বা যুদ্ধ হচ্ছে, গণহত্যা হচ্ছে হামাস নিয়ন্ত্রণাধীন অঞ্চলে, অর্থাৎ গাজায় হচ্ছে সংঘর্ষ হচ্ছে বা গণহত্যা হচ্ছে। আর পশ্চিম তীরে তিনি যেটি বললেন যে যুদ্ধ নেই, এটিও একটি অপতথ্য। কারণ পশ্চিম তীরে মাহমুদ আব্বাসের সরকার হচ্ছে পশ্চিমাদের এবং হচ্ছে ইসরায়েলের পুতুল সরকার হওয়ার কারণে তারাও হচ্ছে পশ্চিম তীরে প্রতিনিয়ত হচ্ছে হত্যা করতেছে এবং হচ্ছে হামাস এর অর্থাৎ গাজার এই মুক্তির আন্দোলনে যারাই সম্পৃক্ত আছে তাদেরকে কারাগারে নিচ্ছে। ইভেন গত জুমায় মসজিদুল আকসার খতিবকে গ্রেফতারও করা হয়েছে শুধুমাত্র গাজার জন্য দোয়া করার অপরাধে। আপনি চিন্তা করেন, যেই মসজিদের খতিবকে গ্রেফতার করা হয়েছে দোয়া করার জন্য, এই মসজিদকে আপনি বলতে পারেন যে এটা অক্ষত আছে, কোনো ধরনের অ্যাটাক নাই, এটি কখনোই গ্রহণযোগ্য নয়। তৃতীয় আরেকটি পয়েন্ট বললাম যে এই যে 2 দিন আগেও হচ্ছে ইহুদিরা বড় ধরনের একটা কুরবানি উৎসব মসজিদে আকসায় অর্থাৎ বোরাক দেওয়াল থেকে তারা সেটি আয়োজন করছে, যেটা হচ্ছে এই আইনগত অবৈধ এবং এই মসজিদে আকসা পরিচালনার যে ট্রাস্ট সেই নীতির বহির্ভূত। এই ধরনের কাজ কর্মকাণ্ড করার পরেও আপনি যদি মেসেজ দেন যে মসজিদে আকসা অক্ষত আছে বা নিরাপদ আছে, এটা নিঃসন্দেহে একটা ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব স্পষ্ট মেসেজ বা স্পষ্ট ক্লারিফিকেশন দিয়েছেন যে ইতিমধ্যে প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কিছু কিছু মানুষ সেখানে ভ্রমণে গিয়েছে, ইসরায়েল হয়ে সেই প্যালেস্টাইনের কাছে থাকা মসজিদুল আকসার চিত্র দেখিয়েছে এবং সেখানে তারা ওখানকার পুরো পরিবেশ শান্ত এবং ভালো আছে বলে যে দাবি করেছে সেটি আসলে সঠিক নয়। আমরা মোটামুটি মহিমান রিয়াদ সাহেবের কাছ থেকে আমরা পুরো চিত্রটা সম্পর্কে অবগত হলাম। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।